Okay. So thank you very much. Thank you, everyone, and I do welcome you to my. This is perhaps my first class, second class. This is perhaps my second class on fourth semester students. And today I will discuss about Coleridge's Kubla Khan and specifically about Samuel Taylor Coleridge. In the previous class, I've discussed about the features of the Romanticism. তোমরা যদি সেই লেকচারটা শুনে না থাকো তাহলে সেই লেকচারটা অবশ্যই সবাই দেখে নেওয়ার জন্য আমি অনুরোধ করব। So in the first class I have actually talked about what romanticism is. Romanticism কাকে বলে? So there are actually many characteristics of romanticism. আমি আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। The first is of course return to nature, love of the nature, attraction and fascination towards the nature. সেটা কি করে আসছে সেই নেচারের প্রতি ফ্যাসিনেশন? তার একটা বড় কারণ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, which begins around 1760s and runs throughout the entire period of the Enlightenment. মেশিন একটা বিরাট বড় আরবানাইজেশন হচ্ছে, একটা গ্রামের মানুষ শহরে মুভ করছে, মুভমেন্ট ফ্রম দ্য ভিলেজ টু দ্য সিটি। এর ফলে মানুষের মনের মধ্যে কোথাও these poets or these writers actually tries to escape into a spiritual land of fantasy, into they tries to find an escape route, কোথাও একটা পালাতে চাইছে। এই পালাবার জায়গা হিসেবে তারা বেছে নিয়েছিল this kind of various newfound lands, like for example জানাডু, যেটা আমরা কোলরিজের কুবলা খানতে দেখবো। অনেক রোমান্টিক পোয়েটরা ক্রিয়েট করেছেন বিভিন্ন অ্যাটমসফিয়ার, যেখানে স্কাইলার্ক বা ফর এক্সাম্পল নাইটেঙ্গেল এই ইত্যাদি বার্ডসরা ঘুরে বেড়াচ্ছে। এটা অ্যাবসলিউটলি একটা ইমাজিনারি ল্যান্ড। এই ইমাজিনেশনের ওপরে ভিত্তি করেই তারা এই রোমান্টিসিজম মুভমেন্টটা ক্রিয়েট করেছিল। রিমেম্বার, রোমান্টিসিজম যে মুভমেন্টটা শুরু হয় 1798-এ প্রথমবার শুরু হয় এবং শুরু করে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এবং স্যামুয়েল টেইলর কোলরিজ। এছাড়াও রোমান্টিসিজমের অনেক ফিচার রয়েছে। একটা হচ্ছে মিডিয়েভালিজম, একটা হচ্ছে মধ্যযুগীয় বিভিন্ন প্রথায় তারা ফিরে যেতে চাইছিল। কেন ফিরে যেতে চাইছিল? কারণ সেই সময়টাকে কেন্দ্র করে তারা তাদের এক ধরনের কবিতা ক্রিয়েট করতে চেষ্টা করছিল, যেটা কারণ মিডিয়েভাল পিরিয়ড মানে কি? মিডিয়েভাল পিরিয়ড মানেই হচ্ছে ডার্কনেস, মিডিয়েভাল পিরিয়ড মানেই হচ্ছে মিস্ট্রি, মিডিয়েভাল পিরিয়ড মানেই হচ্ছে ফ্যান্টাসি। সেরকম একটা এনিগম্যাটিক স্পেসের মধ্যে, একটা মিস্টিরিয়াস স্পেসের মধ্যে তারা ফিরে যেতে চাইছিল এই ধরনের রোমান্টিক পোয়েটরা। সেটা একটু তোমরা আমার আগের ক্লাসটা দেখে নিলে মোটামুটি রোমান্টিক পোয়েট্রির ফিচার সম্পর্কে, বেসিক আইডিয়া সম্পর্কে তোমরা কিন্তু আইডিয়া পেয়ে যাবে। আগের ক্লাসে ইউটিউবে রয়েছে রেকর্ডেড অবস্থায়। আজ যেহেতু আমাদের হাতে সময় কম, আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাইরেক্টলি একবার দেখে নেব যে ফার্স্ট জেনারেশন এবং সেকেন্ড জেনারেশন অফ রোমান্টিক পোয়েটস কারা কারা। করে আমরা ডাইরেক্টলি চলে যাব কোলরিজের কুবলা খানে। রোমান্টিক পিরিয়ড সম্পর্কে তোমাদের আরো কোনো ধরনের প্রশ্ন থাকলে, যদি তোমাদের থাকে আর কি, আমি এই ক্লাসটা শেষ করে নিয়ে, মানে কুবলা খান শেষ করে নিয়ে আর একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব। বলো, তোমাদের কি কোনো প্রশ্ন রয়েছে রোমান্টিক পিরিয়ড ইটসেলফ নিয়ে? বলো বলো, কোনো প্রশ্ন কি রয়েছে? না স্যার, নেই। বেশ, আমি এমনি এমনি রোমান্টিক পিরিয়ডের যে অন্যান্য ক্যারেক্টারিস্টিক গুলো যেগুলো আমি আগের ক্লাসে ডিসকাস করেছি একবার ইউটিউবে দেখে নেবে, নিলে তাহলে আরো বেটার ওয়েতে তুমি মানে রিয়েলাইজ করতে পারবে, আরো বেটার ওয়েতে বুঝতে পারবে পুরো বিষয়টা। যাই হোক, যেটা প্রথম বলার সেটা হচ্ছে the romantic poets, আচ্ছা তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ, are basically divided into two generations. One is the first generation of the romantic poets, যার মধ্যে রয়েছে ফর এক্সাম্পল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, স্যামুয়েল টেলর কোলরিজ, উইলিয়াম ব্লেক। এরা এই ফার্স্ট জেনারেশন অফ দ্য রোমান্টিক পোয়েটস এর মধ্যে বিলং করছে, স্যামুয়েল টেলর কোলরিজ, উইলিয়াম ব্লেক এন্ড আদার্স। এবং অন্যদিকে রয়েছে ওয়াল্টার স্কট আর রবার্ট সাউদি, ওটাও রয়েছে। হ্যাঁ, ওয়াল্টার স্কট বিলং করে, কিন্তু ওয়াল্টার স্কটকে অ্যাকচুয়ালি অনেকেই রোমান্টিক পোয়েট বলে কনসিডার করে না। ওয়াল্টার স্কট অবশ্যই রোমান্টিক পোয়েম লিখেছেন, কিন্তু ওয়াল্টার স্কট কি বলছো কি বলছো? রবার্ট সাউদি ফার্স্ট জেনারেশন অফ দ্য রোমান্টিক পোয়েট। অনেকেই রবার্ট সাউদিকে
প্রি রোম্যান্টিক পোয়েটের মধ্যে রাখেন। মানে ফর এক্সাম্পল উইলিয়াম গ্রে, কলিন্স, ব্লেক, এদেরকে অনেকে প্রি রোম্যান্টিক পোয়েটস বলে। প্রি রোম্যান্টিক পোয়েটস মানে ট্রানজিশনাল পোয়েটস, যারা এই 18th সেঞ্চুরি থেকে রোম্যান্টিক পিরিয়ডের ট্রানজিশনাল পয়েন্টের মধ্যে ছিল। তাদেরকে, তাদের মধ্যে এদের অনেককে রাখি। বুঝতে পেরেছো? তো এই যে এই ট্রানজিশনাল পিরিয়ডের মধ্যে এই পোয়েটরা কি বিলং করেন বেসিক্যালি। সো সেকেন্ড জেনারেশন অফ রোম্যান্টিক পোয়েটস এর মধ্যে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, অন্যদিকে লর্ড বায়রনকে পাচ্ছি, ফর এক্সাম্পল আমরা এই সময়ই পাচ্ছি শেলি এবং কিটসকে। এরাই সেকেন্ড জেনারেশন অফ রোম্যান্টিক পোয়েটস এর মধ্যে পড়ছে। স্যার বলছি ট্রানজিশনাল পিরিয়ডটা একবার বলে দিন। স্যার ট্রানজিশনাল পিরিয়ডটা বলে দেবো। হ্যাঁ বলো, আর বলো। স্যার প্রি রোমান্টিক পিরিয়ডটাই তো স্যার ট্রানজিশনাল পিরিয়ড নাকি? হ্যাঁ, প্রি রোম্যান্টিক পিরিয়ডটাই ট্রানজিশনাল পিরিয়ড। ট্রানজিশনাল পিরিয়ডটা আমি একবার জাস্ট তোমাদের সঙ্গে ডিসকাস করে নিচ্ছি। দাঁড়াও, আমার কাছে পেনটা, মানে পেন দিয়ে যে লিখে লিখে বোঝাবো সেটা, মানে আমি তলাতে ফেলে এসেছি, তলাতে লোকজন কাজ করছিল বলে উপরে এলাম। যাই হোক, আমি মুখে বলছি, তোমরা একটু বোঝো। সেটা হচ্ছে ফ্রম 1750 অনওয়ার্ডস, 1715 সাল থেকে মোটামুটি অ্যারাউন্ড 1789, এই পিরিয়ডটাকে বলা হয় এনলাইটেনমেন্ট পিরিয়ড। Enlightenment period is the age of the prose and reason, which always tries to talk about logic, reason, about machines, about society. Society in 18th century is very important, and one of the foremost example of such poems is, of course, Rape of the Law. যেখানে তোমরা দেখছো পুরো পোয়েমটাই is centering around the figure of the Belinda. Belinda is a figure who is a representative of the society, who is a representative of the 18th century, a society which is ridden on satire, যেটা বিদ্রুপের উপরে, একে অপরের পেছনের উপরে লাগার উপরে, ব্যাকস্ট্যাবিং, এর উপরে পুরো সোসাইটিটা যেখানে ডিপেন্ডেন্ট। এবার এইরকম একটা সোসাইটি থেকে মুক্তির পথ, a kind of liberating route from this kind of society, অনেক পোয়েট, অনেক রাইটাররাই খুঁজছিল। হয়তো একটা ইমাজিনেশনের পথে বেরিয়ে যাওয়া, হয়তো এক ধরনের এসকেপ রুটের মধ্যে দিয়ে অন্য কিছুকে ডিসকভার করা। এবার সেই জায়গাটার পথ প্রথম পরিষ্কার করতে শুরু করেন হচ্ছে এই ট্রানজিশনাল পোয়েটরা। এই ট্রানজিশনাল পোয়েটের মধ্যে ছিলেন উইলিয়াম গ্রে, এই ট্রানজিশনাল পোয়েটের মধ্যে ছিলেন অফকোর্স উইলিয়াম কলিন্স, যার লেখা তোমরা পড়বে, এবং এর মধ্যে ও টু ইভিনিং, এবং অবশ্যই এদের মধ্যে আছেন হচ্ছেন উইলিয়াম ব্লেক। ব্লেক একদম মানে লাস্ট জেনারেশন অফ দ্য ট্রানজিশনাল পোয়েট। ব্লেকের পর থেকেই, মানে অনেকেই ব্লেককে ফার্স্ট জেনারেশন অফ 1770s অনওয়ার্ডস। তোমরা কবিতাগুলোর মধ্যে তাকালেই, আমি আগের দিন একটা তোমাদের যে কবিতা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, এটা মহানন্দ স্যার পড়াবেন, এলিজি রিটেন ইন দ্য কান্ট্রি চার্চ ইয়ার্ড, সেখান থেকে একটা অংশ পড়ে শুনিয়েছিলাম। আজকেও একবার সেটা দেখাবার চেষ্টা করছি। সেটা দেখলেই তোমরা পরিষ্কার বুঝতে পারবে যে গ্রের লেখার স্টাইলটা মানে কিভাবে ইজ ডিফারেন্ট ফ্রম দ্য আদার্স। এই যে এলিজি, স্যার শুধু এই তিনজন পোয়েটকে কি ট্রানজিশনাল পিরিয়ডের পোয়েট বলা হয়, না আরো বাকি অনেকে আছে? আরো অনেক 8 থেকে 9 জন পোয়েট আছে। আমি জাস্ট 3 জনের নাম বললাম, আমি বাকিদের নাম দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, ওটা স্লো হয়ে গেছে ইন্টারনেটে, কেন বুঝতে পারছি না হঠাৎ করে। হ্যাঁ, এই যে মানে এই যে লাইনগুলো, the curfew tolls the nail of parting day, the lowing herd wind slowly over the lea, the plowman homeward plods his weary way and leaves the world to darkness and to me. কারফিউ, কারফিউ নাইট, কারফিউ এখন তোমরা কারফিউ শব্দের সঙ্গে পরিচিত, which actually tolls the nail of the parting day, একটা দিন শেষ হবার রাতের দিকে নিশ্চয় যখন, তখন কারফিউ বাজে যাবে, সবাই বাড়ি চলে যাবে।
The blowing hard wind slowly over the leaf মানে লিফ, পাতার উপর দিয়ে আস্তে আস্তে উইন্ড চলে যাচ্ছে, এবং যে প্লাউম্যান, যে কৃষক, সে আস্তে আস্তে বাড়িতে ফিরছে, এবং আমি একটা অন্ধকারের মধ্যে দিয়ে বসেই কবিতা লিখছি। এই যে একটা পরিবেশ, একটা অ্যাটমসফিয়ার ক্রিয়েট করছেন কবি। দ্য অ্যাটমসফিয়ার ইজ অফ দ্য মেলানকলিনেস। দুঃখের তো এলিজি মানে কি? এলিজি ইজ বেসিক্যালি আ পোয়েম অ্যাবাউট মর্নিং, অ্যাবাউট দ্য ডেথ অফ সামওয়ান। কারণ মৃত্যুর উপরে মর্নিং কে এলিজি বলা হয়। একটা বিয়োগান্তক কবিতা, ঠিক আছে? জেনারেলি একটা প্যাস্টোরাল পোয়েম, কোন একটা পোয়েম অফ ল্যামেন্টেশন, পোয়েম অফ ল্যামেন্টেশন, পোয়েম অফ গ্রিফ, পোয়েম অফ সরো, পোয়েম অফ অ্যাগনি। এবার এই যে ভেরি ফিলিং অফ দ্য অ্যাগনি, ভেরি ফিলিং অফ দ্য ল্যামেন্টেশন, ভেরি ফিলিং অফ দ্য গ্রিফ, এটাই রোমান্টিক পিরিয়ড থেকে তৈরি হচ্ছে। তার আগে কিন্তু সেলিব্রেশন অফ দ্য সোসাইটি, দে ওয়ার ভেরি মাচ বিজি উইথ ব্যাকস্ট্যাবিং, উইথ সোশ্যাল রিলেশনস, উইথ বিল্ডিংস গুড রিলেশনস ইন দ্য কোর্ট, যেটা বেলিঙ্গার মতো তোমরা দেখছো। আর স্যার এখানে সিটি পিপলদের সাথে মানে রাষ্ট্রীয় পিপলদের তুলনা করা হয়েছে আর কি। অ্যাবসলিউটলি। এবং এই 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 ধরনের কবিতাতে রোমান্টিক পিরিয়ডে যেটা হয় সেটা হচ্ছে ইনক্লুশন অফ দ্য রাস্টিক পিপল অ্যাজ আ ইম্পর্টেন্ট প্রাইমারি ক্যারেক্টার। সেটা তোমরা যে কোনো রোমান্টিক পোয়েমের মধ্যে দেখো না কেন। ফর এক্সাম্পল ওয়ার্ডসওয়ার্থের সলিটারি রিপার লেখা হচ্ছে একজন সলিটারি রিপারকে নিয়ে, যে একটা বিরাট বড় ইউরোপের ভ্যালির মধ্যে যখন ওয়ার্ডসওয়ার্থ ইজ ট্রাভেলিং ফ্রম ওয়ান ইউরোপিয়ান ভ্যালি টু দ্য অ্যানাদার, হি ইজ হিয়ারিং আ কাইন্ড অফ সিঙ্গিং ফ্রম আ সলিটারি রিপার, ইয়ন সলিটারি হাইল্যান্ড লাস। He don't know who she is, but she is a brilliant singer, and such mellifluous configuration of the singing actually completely absorbed Wordsworth. Wordsworth শুনে অবাক হলেন। এবং এই যে সাধারণ একজন চাষির মেয়ে, যে একটা ইউরোপিয়ান ভ্যালির মধ্যে ইংল্যান্ডের কোন একটা ভ্যালিতে বসে চাষ করছে, তাকে নিয়ে ওয়ার্ডসওয়ার্থ কবিতা লিখে ফেলতেন। এটা কোনোদিনও 18th সেঞ্চুরিতে পসিবল ছিল না। 18th সেঞ্চুরিতে কবিতা লেখা হলে অ্যারাবেলা ফার্মকে নিয়ে লেখা হবে, শুধু উচ্চ শ্রেণীর কবিতাগুলো লেখা হতো, অনির্বাণ বা নূপুরকে নিয়ে লেখা হবে না। কারণ 18th সেঞ্চুরি অলওয়েজ সেলিব্রেটস দ্য অ্যারিস্টোক্র্যাটিক পার্সোনালিটিস, কোর্টের মধ্যে ক্যারেক্টার, যারা যারা প্রত্যেক দিন এই রাজনীতি চর্চার মধ্যে রয়েছে, যারা পলিটিক্স এর মধ্যে আছে, যারা ডিপ্লোম্যাসির মধ্যে আছে, যারা রাজার কাছাকাছি, ক্লোজ টু দ্য মনার্কি, দোজ হু বিলং টু দ্য সফিস্টিকেটেড aristocratic London society. But on the other hand, in stark contrast with the 18th century poems, romantic poet actually tries to escape from the city. শহর থেকে অনেক দূরে জাস্ট পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, and it celebrates the story of the common public. It celebrates folk things, FOLK. folk means জনসাধারণের, জনগণের প্রত্যেক দিনের জীবন নিয়ে যে লেখাটা, সেটা Wordsworth and Coleridge are the first two romantic poets. They wrote lyrical ballads. মনে থাকবে আমি আগের দিন বলেছিলাম, lyrical ballads published in 1798. কত সালে? 1798 সালে। সারা জীবন মনে রাখতে হবে। আমি গ্রাফিক ট্যাবলেটটা আনতে ভুলে গেছি বলে লিখতে পারছি না, আমি লিখতাম। 1798 they wrote a book called Lyrical Ballads. তলায় যাই, তাহলে গেলে আমি ওটা মানে পারবো। তোমরা 1 সেকেন্ড জাস্ট মানে ওয়েট করো, মানে আমি জাস্ট তলায় নামবো এবং আমি এটা অন করবো। হ্যাঁ, 2 মিনিট ওয়েট করো, ঠিক আছে? নাহলে একটু মুশকিল হচ্ছে, দাঁড়াও। হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ পরিষ্কার? বলো। হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। বেশ, হ্যাঁ স্যার। হ্যাঁ, so in the year 1798 they actually published this book called Lyrical Ballads, which is very important in the study of the romantic poetry.
লিরিক্যাল ব্যালেডস এর একবার পাবলিশ হলো 1798 এ, একবার পাবলিশ হলো 1801 এ, একবার পাবলিশ হয়েছিল 1803 তে। তিনটে এডিশন পাবলিশ হয়েছে। তার মধ্যে 1801 এর এডিশনটা ইজ ভেরি ফেমাস। দেয়ার দে ইনক্লুডস প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস। ডু ইউ নো হোয়াট ইজ প্রিফেস? কোন একটা বইয়ের সামনের অংশের যে লেখাটা তাকে বলা হয় প্রিফেস। এবং এই প্রিফেস টু দ্য লিরিক্যাল ব্যালাডস এ ওয়ার্ডসওয়ার্থ এন্ড কোলরিজ ফর দ্য ফার্স্ট টাইম দে ট্রাইজ টু বিল্ড আ থিওরি অফ দ্য রোমান্টিক পোয়েট্রি। তারা প্রথম রোমান্টিক পোয়েট্রির একটা তত্ত্ব বা থিওরি তৈরি করার চেষ্টা করেন এই প্রথমবার, ফর দ্য ফার্স্ট টাইম। এবং এই থিওরিটা তারা পরিষ্কার বলেন যে হোয়াট ইজ রোমান্টিক পোয়েট্রি। They give a definition of the romantic poetry, that romantic poetry is the spontaneous overflow of powerful feelings. Spontaneous overflow of powerful feelings মানে কি? আমার ভিতরের যে পাওয়ারফুল ফিলিংস গুলো, যে শক্তিশালী আমার যে ইমাজিনারি বা ইমাজিনেটিভ যে পাওয়ার গুলো, সেগুলো স্পন্টেনিয়াসলি যখন বেরোবে, কিন্তু বাট written while emotion recollected in tranquility। অর্থাৎ আমার ভিতরের যে ইমোশন গুলো, সেগুলো যখন ট্র্যাঙ্কুইলিটি আকারে, ট্র্যাঙ্কুইলিটি মানে শান্তি, যখন মানে তক্ষুনি নয়, সেই মুহূর্তে নয়, স্পন্টেনিয়াসলি বেরোবে, কিন্তু একটু সময় করে ধীরে ধীরে আমি যখন কবিতাটা লিখতে আরম্ভ করব, তখন আমি ফিল্টার করে করে আমার ইমাজিনেশন এবং আমার ফিলিং গুলোকে কবিতার মধ্যে রাখতে আরম্ভ করব। এর ফলেই ওয়ার্ডসওয়ার্থ যখন লিখছেন সলিটারি রিপারকে নিয়ে কবিতা বা ড্যাফোডিলকে নিয়ে কবিতা, ওয়ার্ডসওয়ার্থ কিন্তু সেই মুহূর্তে কবিতা লিখছেন না, প্রায় 3 থেকে 4 মাস বাদে। ইমোশন রিকালেক্টেড ইন ট্র্যাঙ্কুইলিটি, তার ইমোশন গুলোকে ফিল্টার করে আস্তে আস্তে তিনি কবিতা লিখতে বসছেন। ফলে দেয়ার লাইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন Wordsworthian and Coleridgean theory of the romantic poetry and the 18th century poetry. উত্তর পেয়েছো অনির্বাণ? তোমাদের কিভাবে রোমান্টিক পোয়েট্রি জন্ম হচ্ছে, কিভাবে ইট ইজ ডিফারেন্ট ফ্রম দ্য ট্রানজিশনাল পোয়েটস। আমি কয়েকটা জিনিস আগের দিনকেও বলেছিলাম, আজকেও একবার দেখিয়ে দিয়ে এই কোলরিজের কবিতার মধ্যে যাবো আর কি। কোন কারণে আমার আর কি সিস্টেমটা একটু স্লো হয়ে গেছে, উপরে গেলাম আর কি, সেই কারণে হয়তো এই ডিসকানেক্ট করলাম, তো ওই জন্য একটু সিস্টেমটা এসেনশিয়ালি স্লো হয়েছে। ফর এক্সাম্পল ট্রানজিশনাল পোয়েটদের মধ্যে তোমরা উইলিয়াম গ্রে কে পাবে, রবার্ট বার্নস কে পাবে, উইলিয়াম ব্লেক কে পাবে, আরো মানে দেয়ার আর হোস্ট অফ আদার্স, প্রায় 8 থেকে 9 জন আছে। রবার্ট বার্নস, উইলিয়াম গ্রে এন্ড লোডস অফ আদার্স, আরো অনেক কবি আছে। কলিন্স কে পাবে, আরো 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 অনেককে পাবে। আমি নামগুলো এক্স্যাক্টলি অনেকদিন আগে পড়েছি বলে আমিও ভুলে গেছি। স্যার অলিভার গোল্ডস্মিথ, পোয়েটস, স্যার অলিভার গোল্ডস্মিথ পাবে, টমাস বলো স্যার বলো স্যার বলছি ট্র্যাডিশনাল রোমান্টিক পিরিয়ডটা শুরু হয়েছে। কি বলছো স্যার বলছি ট্রানজিশনাল পিরিয়ড, আরেকবার বলো। বলছি ট্রানজিশনাল পিরিয়ড থেকেই মানে ওই পিরিয়ডের মিড থেকে না পুরো একদম মানে শেষ দিক থেকে রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছে? জেনারেলি রোমান্টিক পিরিয়ড বলা হয় শুরু হয়েছে ফ্রম 1798 with the publication of the second preface of the lyrics. Generally ধরে নেওয়া হয় the beginning of romantic period, not from the transitional period. Transitional period কে transitional period ই বলে, বুঝতে পেরেছো? হ্যাঁ ঠিক আছে। রোমান্টিক পিরিয়ডটা তারপর থেকে শুরু হয়েছে, 1798 থেকে শুরু হয়েছে। এর আগে যেটা বলছিলাম, ট্রানজিশনাল পিরিয়ড ইজ পেভিং দ্য ওয়ে অফ দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ডের জায়গাটাকে তৈরি করে দিচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড তারপরে আস্তে আস্তে তৈরি হচ্ছে সেইগুলো নিয়ে। জেমস থমসন বিখ্যাত দ্য সিজন বলে একটা লেখা লিখে। হ্যাঁ বলো স্যার। হ্যাঁ বলছি, তাহলে পোপ আর ওই যে ওয়ার্ডসওয়ার্থের মাঝের সময়টাকে ট্রানজিশনালও বলছে আর প্রি রোমান্টিকও বলছে তো? পোপ এবং ওয়ার্ডসওয়ার্থের পরবর্তীকালের সময়টাকে প্রি রোমান্টিকও বলছে, ট্রানজিশনাল পিরিয়ডটাও বলছে।
তার আগের পিরিয়ডটা অনেকগুলো না, মানে আমি তোমাকে যদি মানে চার্ট করে দেখাবার চেষ্টা না করি, আমি বলতে তাহলে চাইছি যে, আমি বলতে সেটা চাইছি মানে গ্রে এবং ওয়ার্ডসওয়ার্থের মাঝের যে সময়টা আর কি, মানে গ্রে থেকে শুরু করে একদম মানে ওয়ার্ডসওয়ার্থের আগের সময়। ট্রানজিশনাল পিরিয়ড, ঠিক আছে? মানে দেখো ভালো করে বোঝো, 1715 থেকে 1789, এই আমার লেখাটা খুব খারাপ আসছে, এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এনলাইটেনমেন্ট পিরিয়ড, ENLIGHT এনলাইটেনমেন্ট পিরিয়ড, ঠিক আছে? এই পিরিয়ডের অনেকগুলো নাম, কিন্তু 1700 থেকে 1750 অব্দি সময়টাকে অনেকে ডাকে কি বলে, অগাস্টান পিরিয়ড বলে, AUGUSTAN, অগাস্টান পিরিয়ড বলে। এই সময়টাকে অনেকে ডাকে নিও ক্লাসিক্যাল পিরিয়ড বলে। ওয়াই নিও ক্লাসিক্যাল? কারণ ক্লাসিক্যাল থিঙ্কিং যেগুলো, তারা যে থিঙ্কিং প্রপাউন্ডেড বাই অ্যারিস্টটল, থিঙ্কিং প্রপাউন্ডেড বাই প্লটাস, সেটা নতুন করে এই সময় ফেরত আসে। সমাজকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া, সোসাইটিকে বেশি পরিমাণে গুরুত্ব দেওয়া, নিও ক্লাসিক্যাল পিরিয়ডে বলে। মিল্টন, এটাকে মিল্টন হতে পারে নিও ক্লাসিক্যাল। মিল্টন বিলং করছে এর আগের পিরিয়ডে। এজ অফ দ্য মিল্টন বিলং করতে হচ্ছে তোমার ওই 1620 থেকে 1660 এর সময়টা, ওই রেস্টোরেশন পিরিয়ডের পর থেকে এজ অফ মিল্টন একটা সময়কে বলা হয়। কিন্তু এই পিরিয়ডটাকে অনেকে বলে এজ অফ পোপ, আবার অনেকে বলে এজ অফ ড্রাইডেন, তার আগেরটাকে এজ অফ ড্রাইডেন বলে। বুঝতে পেরেছো? ফলে অগাস্টান পিরিয়ড, নিও ক্লাসিক্যাল পিরিয়ড, এজ অফ পোপ, এজ অফ ড্রাইডেন, এগুলো হচ্ছে 1700 থেকে 1760-50 এই সময়টা জুড়ে বিভিন্ন ছোট্ট ছোট্ট ফ্র্যাগমেন্টারি পিরিয়ড, যেগুলোর নাম লোকে বিভিন্নভাবে দিয়েছে। আর পুরো যে এই সময়টাকে পিরিয়ড অফ দ্য এনলাইটেনমেন্ট বলা হয়, আলোক প্রাপ্তির সময়। এর মধ্যে 1760 ঘটে ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, ঘটে ইংল্যান্ড জুড়ে। সেজন্য এটাকে পিরিয়ড অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন বলে অনেক সময়, কারণ শিল্প বিপ্লবের সময়। এবার মাথায় রাখতে হবে আমাকে যে ইতিহাসকে তো এরকম পিরিয়ডে ভাগ করা যায় না। আমি তো বলতে পারি না 4 কিলো ইতিহাস বা আমাকে 5 কিলো মূল্য দাও, সেটা আমাকে ইতিহাসের পিরিয়ড গুলোকে ওয়াটার টাইট কম্পার্টমেন্টে এক্স্যাক্টলি ভাগ করে দাও। ইটস নট পসিবল। হিস্ট্রি ক্যান নট বি ডিভাইডেড ইনটু ওয়াটার টাইট কম্পার্টমেন্টস, বাট উই ক্যান অনলি টক অ্যাবাউট দিস নেমস, যে টার্ম গুলো হিস্টোরিয়ানরা দিয়েছে, অগাস্টান, নিও ক্লাসিক্যাল, এজ অফ পোপ, এনলাইটেনমেন্ট। এবার যেটা ঘটে সেটা হচ্ছে 1760 পর থেকে লেখার মধ্যে একটা ভয়ঙ্কর পরিবর্তন আসে। যে লেখার মধ্যে চিরকাল ইন্ডাস্ট্রি, যে লেখার মধ্যে চিরকাল সোসাইটি, বেলিন্ডা, সফিস্টিকেটেড লন্ডন সোসাইটি, কফি হাউসেস ডমিনেট করতো, সেখান থেকে এই ধরনের লেখার মধ্যে প্রকৃতি, নেচার, দ্য আইডিয়া অফ দ্য ভয়। কিসের ভয়? এই যে ড্রাকুলা প্রথম লেখা শুরু হয় ব্র্যাম স্টোকারের 1760-1780s এ। একজন নারীকে, একজন অবলা নারীকে, একজন মানে 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 দাঁত বেরিয়ে গেছে, মানে দাঁতালো ভয়ঙ্কর একটা টেরিবল ক্রিচার একটা বিরাট বড় ক্যাসেলের মধ্যে বন্দি করে রেখেছে। এটা কিসের, মানে কিসের ইঙ্গিত দিচ্ছে? একটা মিস্টিরিয়াসনেসের ইঙ্গিত দিচ্ছে, যে তুমি এই ধরনের ভূতকে ভয় পাও। মানুষের ভূতের ভয় কোনখান থেকে জন্মায়? কি থেকে জন্মায়? অনেক সময় ভূতের ভয় থেকে জন্মায়, আবার অনেক সময় যদি চিরকাল তোমাকে সায়েন্স, চিরকাল তোমাকে লজিক বারবার ফিট করতে শুরু করা হয়, তোমার ন্যাচারালি মনটা এসকেপ রুট খোঁজে কোনখানে পালাবে। এই সাইন্স, তখন ইংল্যান্ডে রয়্যাল সোসাইটি এস্টাবলিশ হচ্ছে, নিউটন প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা লিখছে। প্রথমবার ইংল্যান্ডের মধ্যে তখন ম্যাথামেটিক্স, ক্যালকুলাস, এই কনসেপশন গুলো ভীষণভাবে ইংল্যান্ডের ইউনিভার্সিটির মধ্যে ডিসকাস হচ্ছে। এবার এখান থেকে পালাবার পথ হিসেবে এই যারা অথর, তারা এই ধরনের ইমাজিনারি জিনিসপত্র নিয়ে যখনই লেখালেখি শুরু করলো, এবং they actually recognize this feeling of the awe, wonder, terror, horror inside their aesthetic theory. তাদের নন্দন তত্ত্বের মধ্যে, তাদের লেখার মধ্যে এগুলোকে নন্দন তত্ত্ব হিসেবে ইনক্লুড করতে যখন আরম্ভ করলো, তখনই রোমান্টিক পিরিয়ডের জন্ম হলো। ড্রাকুলা লেখা শুরু হচ্ছে 1760 থেকে। তার আগের পরের সময় থেকে কিন্তু এই টমাস গ্রে, যার নাম একটু বললাম, রবার্ট বার্নস, রেড অ্যাজ আ রোজ ইজ সি, বিখ্যাত তার লেখা মাই লাভ ইজ লাইক আ রেড রেড রোজ। এই যে নেচারকে নিয়ে, এই যে ভালোবাসাকে নিয়ে,
অ্যাবাউট লাভ, এই যে এক ধরনের পোয়েট্রি শুরু হচ্ছে যেটা আলেকজান্ডার পোপ বা জন ড্রাইডেন বা বিল জনের লেখা থেকে একেবারে ডিফারেন্ট, স্টার্ক কন্ট্রাস্ট 1760s অনওয়ার্ডস। এই 1760 থেকে 1780s 90s অব্দি লেখাটাকে তোমরা ট্রানজিশনাল পিরিয়ড বলতে পারো। রোমান্টিক পিরিয়ডের জন্ম কবে হচ্ছে? অফিসিয়ালি 1798, তার আগে কিছুতেই বলা যাবে না, কারণ উইদাউট দ্য পাবলিকেশন অফ দ্য লিরিক্যাল ব্যালাডস ইউ ক্যান নট কল দিস আ রোমান্টিক পিরিয়ড। লিরিক্যাল ব্যালাডস, উইথ লিরিক্যাল ব্যালাডস দ্য রোমান্টিক পিরিয়ড বিগিনস। লিরিক্যাল ব্যালাডস ইজ দ্য বাইবেল অফ দ্য রোমান্টিক পিরিয়ড। অনেকেই বলে ইট ইজ অ্যাকচুয়ালি আ পলিটিক্যাল ডক্ট্রিন, ইট ইজ আ ম্যানিফেস্টো অফ দ্য রোমান্টিক পিরিয়ড। যেরকম তোমরা এখন ভোটে দেখছো, ভোটের বাজারে যে বিভিন্ন দল তাদের নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করার জন্য তাদের ম্যানিফেস্টো পাবলিশ করছে, যে নির্বাচনী ইস্তেহার, রোমান্টিক পিরিয়ডের নির্বাচনী ইস্তেহার বলা যেতে পারে এই লিরিক্যাল ব্যালাডস কে। লিটারালি ইটস আ ম্যানিফেস্টো অফ রোমান্টিক পিরিয়ড। এই 1798 এ পাবলিশ হলো এবং রোমান্টিক পিরিয়ড চললো ফ্রম 1798 টু any idea to 1832। 1798 to 1832 যখন প্রথমবার সিংহাসনে কুইন ভিক্টোরিয়া বসলো। অনেকে এটা 1837 বলে, আমি 32ই বলছি। 1832 তে যখন কুইন ভিক্টোরিয়াস অ্যাসেনশন টু দ্য থ্রোন হয়, সেই সময়টা পর্যন্ত 1832 সাল পর্যন্ত রোমান্টিক পিরিয়ড। তারপর থেকে 1832 তারপর থেকে ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হলো। তো তারপর থেকে ভিক্টোরিয়ান পিরিয়ড শুরু হলো। ফ্রম 1832 টু 1900 হচ্ছে ভিক্টোরিয়ান পিরিয়ড। তারপরে 1910 থেকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার এর বিগিনিং বা তার একটু আগে থেকে মডার্ন পিরিয়ডের জন্ম হলো। মনে থাকবে? বলো, মনে থাকবে কিনা? হিস্ট্রি অফ লিটারেচারের জন্য একটা আলাদা ক্লাস করবো, মানে একটা হবে না, 3-4টে সিরিজ করবো। সেটা হয়তো এই কয়েকদিনের বাইরে থেকে শুরু করবো, এতটা ব্যস্ত বলে করতে পারিনি, কিন্তু ওটা অবশ্যই আমি করবো। স্যার একটা বই কিনেছি, ওটা থেকে দেখছিলাম আর কি, মানে এখনো পড়া শুরু করিনি, তবে পেজ মানে দেখছিলাম। এডওয়ার্ড অ্যালবার্টের বই কিনেছো কি? হ্যাঁ, ওটাই কিনেছি। বেশ বেশ। আমি তোমাদের দিদিদেরকে তো, মানে দাদা এবং দিদিদেরকে ওই এমএ এন্ট্রান্সের জন্য কিছু স্পেশাল ক্লাস নেব, তখন তোমাদেরকেও লিংক দিয়ে দেবো, তোমরাও সবাই জয়েন করবে, ঠিক আছে? আমি তোমাদেরকেও দেবো, ফার্স্ট সেমিস্টারকেও দেবো, তোমাদের মানে প্রথম থেকে শুরু করবেন, প্রথম পিরিয়ড একদম প্রথম থেকে। একদম প্রথম থেকেই শুরু করবো। আমি অ্যাংলো স্যাক্সন পিরিয়ড থেকে শুরু করবো, তারপরে মিডিয়াবল পিরিয়ড, তারপরে রেনেসাঁস অর এলিজাবেথান পিরিয়ড, তারপরে আসছে তোমার খানিকটা রেস্টোরেশন পিরিয়ড, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড, রোমান্টিক পিরিয়ড, ভিক্টোরিয়ান পিরিয়ড, মডার্ন পিরিয়ড, পোস্ট মডার্ন পিরিয়ড। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারটা আমার খুব ফেভারিট জায়গা, আমি খুব পড়াতে পছন্দ করি, কিন্তু এই সিলেবাস থেকে বাদ দেওয়ার ফলে একটা খুব বাজে জিনিস হয়ে যায়, সেটা হচ্ছে যে তোমরা এটাকে শিখতে পারছো না। এটা শেখানো খুবই দরকার, এটা না জানলে ইংলিশ লিটারেচার পড়ার কিন্তু কোনো মূল্য থাকে না। তো যাই হোক, এইভাবে কিন্তু রোমান্টিক পিরিয়ডের জন্ম। এবং আমি আগের দিন আমার একটু ক্লাসটা দেখে নিও, আমি পাওয়ার পয়েন্টে যেটা বলার চেষ্টা করেছিলাম, যেটা বলার চেষ্টা করেছিলাম সেটা যে রোমান্টিক পিরিয়ড কিন্তু ইজ নট আ সিঙ্গল ইউনিফাইড আর্টিস্টিক মুভমেন্ট, রাদার ইটস আ কালেকশন অফ মেনি মুভমেন্টস। অনেকগুলো মুভমেন্ট, বি ইট মিউজিক, বি ইট ইন দ্য ফিল্ড অফ দ্য পেইন্টিং। এই যে বিখ্যাত পেইন্টিং দেখছো ক্যাসপার ডেভিড ফ্রেডরিশের Two men contemplating the moon, প্রথমবার আকাশের চাঁদ দিকে তারা কন্টেমপ্লেট করছে। যে নেচারকে পেইন্টিং এর মধ্যে প্রথমবার ইনক্লুড হয়। এর আগে যে সমস্ত পেইন্টার তারা কিন্তু মনার্কদের, রাজা রাজরাদের পেইন্টিং করতো, এই প্রথমবার এই কমন পিপল কন্টেমপ্লেটিং অ্যাবাউট দ্য মুন, তাই নিয়ে ক্যাসপার ডেভিড ফ্রেডরিশ লিখছে বিখ্যাত পেইন্টিং রোমান্টিক পিরিয়ডের উপরে, ওয়ান্ডারার অ্যাবাভ দ্য সি অফ দ্য ফগ, 1880 তে পাবলিশড হয় ক্যাসপার ডেভিড ফ্রেডরিশের আঁকা। এই একটা ওয়ান্ডারার, ইজ আ ওয়ান্ডারার। ওয়ান্ডারার মানে কি? যে বিভিন্ন জায়গাতে ঘুরে বেড়াতে ভালোবাসে। অর্থাৎ রোমান্টিক পিরিয়ড কিন্তু এই ওয়ান্ডারিং স্পিরিটকে, এই যে ট্রাভেলিং স্পিরিট, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় ঘুরে বেড়ানো, তাকে রিকগনাইজ করছে। এই যে আননোন স্পেস থেকে প্রচুর ক্লাউড অ্যাসোসিয়েটেড হয়ে আছে এই জায়গাটাকে, এইটাকে রোমান্টিক পিরিয়ড প্রথমবার এটা নিয়ে কথা বলছে। So romantic period is an artistic movement that emphasized intense emotion as an authentic source of aesthetic experience. এর আগে কোনোদিন কোনো পিরিয়ড ইন্টেন্স ইমোশনকে as the aesthetic authentic source of aesthetic experience হিসেবে দেখেনি। ভেবেছে যে ইমোশনটা সবসময় কন্ট্রোলড হবে,
ইমোশনস এর মধ্যে লাভ খুব বেশি পরিমাণে রিফ্লেক্টেড হবে না, কতটা পরিমাণে 18th সেঞ্চুরিতে যেটা কম রিফ্লেক্ট করা যায় তার চেষ্টা করা হয়েছে। কিন্তু এই রোমান্টিক পিরিয়ডে প্রথমেই ইমোশনস লাইক অ্যাপ্রিহেনশন, হরর, টেরর, they have been included as new aesthetic categories of the sublimity and the beauty of the nature. What is sublime? Sublime means that which something celebrates the inner beauty or inner quality of an object. ধরা যাক আমার এই ল্যাপটপ, এটা দেখতে খুব সুন্দর, তার সাবলিমিটি কোথায়? যে তার ইনার যে বিউটি, এই যে তোমাদের সঙ্গে আমি কথা বলছি, এই যে এত দূরে বসে আছে 200 কিলোমিটার দূরে কিন্তু কমিউনিকেট করছো উইথ মি, that is the inner quality, the inner sublimity of the laptop. বুঝতে পেরেছো? যে কোনো অবজেক্টের একটা ইনার সাবলিমিটি থাকে। এটাই রোমান্টিক পিরিয়ড সেলিব্রেট করার চেষ্টা করে, যে গাছ তো শুধু গাছ নয়। ফর ওয়ার্ডসওয়ার্থ, the tree is a source of the learning experience. ওয়ার্ডসওয়ার্থ বলছে যেটা গাছের একটা ফুলের যখন গ্রোথ হয়, যখন সেখানে গিয়ে মৌমাছি বসে, আমি প্রত্যেক মুহূর্তে তার সঙ্গে ইন্টারঅ্যাক্ট করে কত কিছু শিখি। কেমন করে ঘর তৈরি করতে হয়, কেমন করে the ability of the bee to create honey. এই যে একটা গাছ, একটা ফুল, একটা পাতা ওয়ার্ডসওয়ার্থ কে একটা টিচারের থেকেও বেশি শেখাচ্ছে। Nature as the true source of the learning experience, nature emerging as the god. Wordsworth called it pantheism. মনে থাকবে? Pantheism. What is pantheism? Pantheism means nature as God, nature as the source of the learning experience. এখান থেকে আরেকটা থিওরি এসেছে panpsychism, সেটা আমি যাচ্ছি না, যেখানে ডাইরেক্টলি নেচারকে সেলিব্রেট করা হচ্ছে as emerging as a transcendental divine entity. প্রকৃতি প্রায় ঈশ্বর হিসেবে এর কাছে ধরা দিচ্ছে। এইটাই হচ্ছে রোমান্টিক পিরিয়ডের বিউটি, যেখানে সমাজ থেকে, লন্ডনের সোসাইটি থেকে বেরিয়ে গিয়ে একটা কবিতার জগৎ which is imaginary, যেখানে সাধারণ মানুষকে ইনকর্পোরেট করা হচ্ছে। সয়গ্রহ ডিপারের মতো সাধারণ লোককে লুসি পোয়েমস, ওয়ার্ডসওয়ার্থ থেকে লুসির মতো অর্ডিনারি রুরাল উইমেনকে ইনক্লুড করা হচ্ছে অ্যাজ আ চিফ প্রোটাগনিস্ট অফ দ্য পোয়েম, যেটা এর আগে কোনোদিনও হয়। একটু আগে আমি যেটা বলছিলাম ট্রানজিশনাল পিরিয়ড, ট্রানজিশনাল, জেমস টমসন, অলিভার গোল্ডস্মিথ, টমাস পার্সি, টমাস চ্যাটারটন মাত্র 17 বছর বয়সে মারা গিয়েছিলেন। চ্যাটারটন আত্মহত্যা করেছিলেন। জেমস ম্যাকফারসন, টমাস গ্রে, এরা এদের কবিতার মধ্যে প্রথমবার এই প্রকৃতি, এই যে সাধারণ মানুষের ইমোশন, এইগুলো রিফ্লেক্টেড হচ্ছে, হতে হতে এটা রোমান্টিক পিরিয়ডে গিয়ে কালমিনেট করছে। মনে থাকবে? বুঝতে পেরেছো? বলো। এনি কোয়েশ্চেনস? কোন কোয়েশ্চেন? বলো বলো, কোনো অসুবিধা নেই। কোনো কোয়েশ্চেন হলে বলো, কোনো অসুবিধা নেই। স্যার প্যান্থিজম না কি বলুন না স্যার, ওই জায়গাটা বলুন। হ্যাঁ বলো। স্যার ওয়ার্ডসওয়ার্থের প্যান্থিজমটাকে বলে দেবো, বেশ দেখে নাও। ওয়ার্ডসওয়ার্থের প্যান্থিজম দেখে নাও। আমার এই নেটটা এই হঠাৎ করে একটু স্লো হয়ে গেল বলেই একটু অসুবিধা হচ্ছে, নাহলে এটা সকাল থেকে হেভি চলছিল, হঠাৎ করে এই আমার কম্পিউটারটা স্লো হলো বিকজ এদিক ওদিক করলাম একটু সেটা। আচ্ছা, হোয়াট ইজ প্যান্থিজম? প্যান্থিজম দেখতে পাচ্ছ স্ক্রিনে, is the belief that reality is identical with divinity. What is reality? Reality is বাস্তবতা, যেটা তুমি চারপাশে দেখছো, যে প্রকৃতিকে প্রত্যেকদিন তুমি এক্সপেরিয়েন্স করছো, দ্যাট ইজ রিয়েলিটি। Reality is identical with divinity, or that all things compose an all encompassing immanent God. এই যে প্রকৃতির মধ্যে ঈশ্বরকে দেখা, তাকে বলা হয় প্যান্থিজম। অর্থাৎ ওয়ার্ডসওয়ার্থ এই প্যান্থেইজম, প্যান্থেইস্টিক হিউম্যানিটেরিয়ানিজমে বিলিভ করতো। ওয়ার্ডসওয়ার্থ বিশ্বাস করতো এই প্রকৃতির মধ্যে ঈশ্বর লুকিয়ে আছেন। ওয়ার্ডসওয়ার্থের যখন তোমরা টিনটার্ন অ্যাবে কবিতা তোমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, যখন তোমরা পড়বে তোমরা দেখতে পাবে প্রত্যেক মুহূর্তে ওয়ার্ডসওয়ার্থ কিন্তু বলছেন যে নেচার ইজ গড, নেচার ইজ এন এক্সটেনশন অফ গড। এবং আমার যে ওয়ার্ডসওয়ার্থের যে জীবনের যে বিভিন্ন এভলিউশন হচ্ছে, যে বিভিন্ন ছোট বয়সে নেচারকে একটা রোমান্টিক সাইকোলজি নিয়ে দেখছেন, পরবর্তীকালে নেচার বিকামস অ্যাকচুয়ালি আ সোর্স অফ লার্নিং,
তারপরে for Wordsworth nature becomes actually a companion, not only a lover but a companion. In the fourth stage it becomes a divine entity. তারপরে স্পিরিচুয়াল যে জার্নি তার একটা কম্প্যানিয়নশিপ হচ্ছে এই প্যান্থিজম। এই নেচার is becoming the part of the divinity, এটাকে বলা হয় প্যান্থিজম। এছাড়া আরেকটা থিওরি আছে যার নাম হচ্ছে CHYISM, panpsychism নাকি panpsychism, PANPSYCHISM, panpsychism. Panpsychism is an extension of the pantheism. Panpsychism in philosophy of mind is the view that mind or a mind-like aspect is a fundamental and ubiquitous feature of the reality. অর্থাৎ প্রকৃতির মধ্যে বাস্তবতার মধ্যে একটা মন আছে, তা কি বলা হয়? তাকে প্যানসাইকিজম বলা হয়। মানুষের যেরকম মন আছে, গাছেরও সেরকম মন আছে, পাতারও সেরকম মন আছে, প্রকৃতির প্রত্যেকটা বস্তুর সেরকম মন আছে। জগদীশচন্দ্র বলেছিল তার অনেক আগে কিন্তু ওয়ার্ডসওয়ার্থ এবং অন্যান্য বিভিন্ন রিলিজিয়াস ডক্ট্রিন এই প্যানসাইকিজমের কথা বলছে। মনে থাকবে প্যানসাইকিজম, the mind is the view that mind or mind-like aspect is a fundamental and ubiquitous feature of the reality. It is also described as a theory that the mind is a fundamental feature of the world which exists throughout the universe. এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কিন্তু একটা লজিক রয়েছে, একটা মন আছে। যেভাবে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড অপারেটেড হচ্ছে, এই কসমিক প্রিন্সিপাল যেটাকে বলা হয়, সেটাকে ওয়ার্ডসওয়ার্থ রেকগনাইজ করছেন। ওয়ার্ডসওয়ার্থ করছেন, কোলরিচ করছেন, সমস্ত রোমান্টিক পোয়েট্রি করছেন। ওয়ার্ডসওয়ার্থ এবং কোলরিচ বিশেষভাবে করছেন। এই লিরিক্যাল ব্যালাডস যে কাব্যগ্রন্থ, তার প্রথম 16টা পোয়েম ছিল ওয়ার্ডসওয়ার্থের, 3টে পোয়েম ছিল মাত্র কোলরিচের, এবং পুরো যে বইটার প্রিফেস লিখেছিল ওয়ার্ডসওয়ার্থ। ইট ইজ বিং সেলিব্রেটেড অ্যাজ দ্য বাইবেল অফ দ্য রোমান্টিক পোয়েট্রি। মনে থাকবে? মনে থাকবে? হ্যাঁ স্যার, মনে থাকবে। ভেরি গুড। সারা জীবন কিন্তু মনে রাখতে হবে, যেগুলো বললাম সেগুলো কিন্তু সারা জীবন মনে রাখতে হবে, কারণ খুব খুব ইম্পর্টেন্ট। মানে এইটা না বুঝলে কিন্তু পুরো যে এন্টায়ার পেপার রয়েছে রোমান্টিক লিটারেচারের উপরে, সেটা কিন্তু বোঝা যাবে না। আমি আগের দিনের ক্লাসে কিন্তু এটা নিয়ে ইলাবোরেটলি ডিসকাস করেছি। আগের দিনের বেশি লোকজন ক্লাস করতে পারেনি, এবং আজকের ক্লাস এই দুটোই কিন্তু আমি ইউটিউবে, তো আগের দিনেরটা আছেই, আজকেরটাও থাকবে। এটা কিন্তু মানে পরপর দেখতে হবে, দেখলে কিন্তু পরিষ্কার বিষয়টা বোঝা যাবে। আর বলো, কোনো প্রশ্ন আছে কিনা? তাহলে আমি আর একটা কথা বলবো, বলো আর কোনো প্রশ্ন রয়েছে কিনা? স্যার প্যান্থিজমে স্যার বলো, কোনো লজ্জা নেই। হ্যাঁ স্যার বক্তা তোমার তো শুধু স্যার ওয়ার্ডসওয়ার্থ না অন্য কেউ আছে? না, আরো অনেক আছে। মানে প্যান্থিজম ইজ বেসিক্যালি কিন্তু রিলিজিয়াস ডক্ট্রিন। প্যান্থিজম ইজ আ ফিলোসফিক্যাল স্কুল। এটা একটা দর্শনের স্কুল, যেটা অনেক আগে ফ্রম 12th century 13th century এটা ইনভেন্টেড হয়। ওয়ার্ডসওয়ার্থ বা কোলরিচ এটাকে তাদের বক্তব্যের মধ্যে অনেক পরে, মানে 19th century প্রথম দিকে আনে, কিন্তু ইটস অ্যান ওল্ড স্কুল। কিন্তু লিটারেচারে প্যান্থিজমের হয়তো প্রথম প্রবক্তা হচ্ছে ওয়ার্ডসওয়ার্থ, ইন কেস অফ দ্য লিটারেচার, ইংলিশ লিটারেচার। স্যার বুঝতে পেরেছো? বলছি পুরো রোমান্টিক, তো হ্যাঁ, গোলাপ কিছু বলছে। স্যার বলছি পুরো রোমান্টিক পিরিয়ড কি নেচার নিয়ে লেখা? না, লেখা নয় তো। রোমান্টিক পিরিয়ডের অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, যেটা আমি আগের দিনের ক্লাসে আলোচনা করেছিলাম। Romantic period has many characteristics. For example, romantic period always celebrates imagination and any kind of imagination. For example, imagination regarding clouds. তোমরা জানো যে তোমরা এখনো পড়ানো হয় না, তোমাদের শেলির একটা কবিতা আছে ক্লাউডস, যে কবিতাটা হয়তো নেচারকে নিয়ে লেখা, কিন্তু কেমন করে একটা সায়েন্টিফিক ইভেন্ট নেচারের মধ্যে ঘটছে, কেমন ভাবে প্রকৃতি মেঘের থ্রু দিয়ে বৃষ্টি করছে, তাই নিয়ে পুরোটা লেখা। সো একটা বড় অংশ কিন্তু এখানে সায়েন্টিফিক পোয়েম ফর রিমোট না, তুমি বলতে পারো যে শেয়ারিং দ্য রিমোট এক্সপিরিয়েন্স, মানে এমন ধরনের জিনিসপত্র যেগুলো, বলো
So what is a love for remote? Oh, love for remote, like For right, remote. love for remote, or you can say that sharing the remote experiences, যে দূরের জিনিসের এক্সপিরিয়েন্স আমি এখানে শেয়ার করছি, এটা একটা বড় ফিচার। ইমাজিনেশন, এনি যে কোনো নিয়ে কবিতা, মানে ফর এক্সাম্পল স্কাইলার কে নিয়ে কবিতা লেখা হচ্ছে কবিতা ওয়েস্ট উইন্ড কে নিয়ে। এটা কি শুধুমাত্র ওয়েস্ট উইন্ড বলতে কি শুধুমাত্র পশ্চিমী বাতাস তা নয়, ওয়েস্ট উইন্ড বিকামস দ্য সিম্বল অফ চেঞ্জ, পরিবর্তনের হাওয়া, যেটা ফ্রেঞ্চ রেভলিউশন করছে। সেই ফ্রেঞ্চ রেভলিউশন ফর দ্য ফার্স্ট টাইম ইজ ব্রিঙ্গিং দ্য অ্যাটমসফিয়ার অফ দ্য লিবার্টি, ইকুয়ালিটি অ্যান্ড ফ্র্যাটার্নিটি ইন ইংল্যান্ড অলসো, গোটা ইউরোপ জুড়ে চলছে। এর ফলে সেই ফ্রেঞ্চ রেভলিউশনটা একটা খুব ইম্পর্টেন্ট থিম হিসেবে ইমার্জ করছে। So the theme of the French Revolution, the theme of the nature, theme of the imagination, and not only that, for example, theme of the melancholy, দুঃখকে নিয়ে কবিতা, যন্ত্রণাকে নিয়ে কবিতা। এই রোমান্টিক পিরিয়ডের মধ্যে কবিতা লিখছেন, পোয়েম অ্যাবাউট পোয়েম অ্যাবাউট ওয়ান্ডার, অবাক হয়ে কবিতা লিখছেন। লাভ ফর রিমোট একজন বলল, সেটা একটা ফিচার। সুপারন্যাচুরাল এলিমেন্ট ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। সুপারন্যাচুরালিজম মানে কি? অলৌকিক বিষয় যেগুলো লৌকিক নয়। কোলরিজের বহু কবিতার মধ্যে আসছে ক্রিস্টাবেল, ইটস আ ফেমাস পোয়েম বাই স্যামুয়েল টেলর কোলরিজ, where a young woman is actually been divided into two parts, one is good and other is evil। যেখানে ক্রিস্টাবেল কিন্তু আসল ক্যারেক্টার নয়, একজন নকল ক্রিস্টাবেল রয়েছে, যে তার বাবা হু ইজ আ মিডিয়েভাল নাইট, তাকে বশ করার চেষ্টা করছে। তাই নিয়ে পুরো কবিতাটা। তোমরা বিখ্যাত কবিতা রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, ওয়ান মেরিনার যে গেছে একটা সমুদ্রের এক্সপিডিশনে, he has gone to a sea expedition and has finally discovered that he has killed an albatross, একটা albatross পাখি যে তাকে নেভিগেট করতে সাহায্য করে সমুদ্রের মধ্যে, তাকে মেরেছে সে। মারার ফলে সে যে কি যন্ত্রণার মধ্যে দিয়ে তার সময়টা গেল, কারণ he is harming the very principle of the harmony, নেচার তো একটা হারমোনিয়াস প্রিন্সিপল ক্রিয়েট করে, অর্থাৎ সবাই এই প্রকৃতির মধ্যে সমান অধিকার নিয়ে থাকবে, তাকে নষ্ট করার চেষ্টা করেছে। ফলে তার সেই যে যন্ত্রণা পেল, সেই সুপারন্যাচুরাল ঘটনা নিয়ে হচ্ছে রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার। ফলে থিম অফ দ্য সুপারন্যাচুরালিজম ইজ a very important theme in romantic poetry. For example, theme of the Hellenism, Hellenism মানে কি? About the Greek culture, about the Greek artifacts, about the Greek architecture। তাই নিয়ে কবিতা রোমান্টিক পিরিয়ডে প্রচুর লেখা হয়েছে। শেলির একগাদা কবিতা অজিম্যান্ডার্স ইন ইজিপ্ট, অজিম্যান্ডার্সকে নিয়ে লেখা কবিতাটা এই পুরো এই হেলেনিস্টিক পিরিয়ড নিয়ে, এই হারিয়ে যাওয়া গ্রিক সভ্যতাকে নিয়ে প্রচুর কবিতা। ফলে these are the various features of the romantic poetry। আমি আগের দিনের ক্লাসে ডিসকাস করেওছিলাম। So romantic poetry যদি ফিচার আমরা ডিসকাস করি, one is absolutely will be return to nature, the second is absolutely celebrating the notion of the imagination, imagination কে celebrate করা, the third will be celebrating medievalism, মধ্যযুগীয়তাকে celebrate করা, fourth will be celebrating the melancholic nature, fifth will be supernaturalism, sixth will be Hellenism। এগুলো প্রত্যেকটাই রোমান্টিক পোয়েম, রোমান্টিসিজমের ক্যারেক্টারিস্টিক ফিচার্স। এগুলো আমি আগের ক্লাসে ডিসকাস করেছিলাম। এখান থেকে 10 কি ক্যারেক্টারিস্টিক্স। ফার্স্ট ইজ দ্য গ্লোরিফিকেশন নেচার, which is a very important thing, সেটা জন কিটসের অটামের মধ্যে পাবে। তোমরা ইনফ্যাক্ট প্রি রোমান্টিক পোয়েট কলিন্সের ইভিনিং এর মধ্যে পাবে, প্রকৃতিকে সেলিব্রেট করছে। সেকেন্ড ইজ অ্যাওয়ারনেস এন্ড অ্যাকসেপ্টেন্স অফ ইমোশনস, যেটা বললাম, recognition of the human emotions like love, like greed, like fancy, এগুলোকে রিকগনাইজ করা। মেরি শেলির ফ্র্যাঙ্কেনস্টাইন তোমরা কয়েকদিন বাদে পড়বে, 5th সেমিস্টারে না 4th সেমিস্টারে, এবারই পড়বে মনে হচ্ছে। এবং সেখানে তোমরা দেখতে পাবে যে একজন মনস্টারকে জন্ম দিচ্ছে বিজ্ঞানী, প্রফেসর ভিক্টর ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ ক্রিয়েটিং আ মনস্টার, মনস্টার ক্রিয়েট করছে মানুষের ডেড বডি থেকে। তাহলে বুঝতে পারছো তার মধ্যে সুপারন্যাচুরাল এলিমেন্ট রয়েছে। মানুষের ডেড বডি, নেক্রোম্যান্টিক ভাবে ডেড বডিগুলোকে এক জায়গায় করে এই মনস্টারে জন্ম দিচ্ছে। মনস্টার কোনোদিন সোসাইটিকে বুঝতে পারবে না, সমাজকে বুঝতে পারবে না, কারণ তার মধ্যে কোনো তো হিউম্যান ইমোশন নেই। সে প্রথম থেকে বিজ্ঞানীকে এমন একটা মানুষ হিসেবে দেখছে অ্যাবান্ডন ফাদার, যে তাকে অ্যাবান্ডন করে চলে যাচ্ছে। মানে তার যে নিজস্ব ইমোশনের ফলে সেই বিজ্ঞানীর বাড়ির লোকজনকে সে খুন করছে, মার্ডার করছে। সো ফ্র্যাঙ্কেনস্টাইন ইজ দ্য নেম অফ দ্য মনস্টার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য নেম অফ দ্য সায়েন্টিস্ট। আমরা জানি না যে সায়েন্টিস্ট মনস্টার নাকি মনস্টার সায়েন্টিস্ট।
সায়েন্টিস্টরা মনস্টারের জন্ম দিচ্ছেন কিনা, না মনস্টারটাই মানে সায়েন্টিস্টরা একটা ভেতরের ইনার সেলফ সেটা কিনা। ফলে এই যে রেকগনিশন অফ দ্য ইমোশন, এটা রোমান্টিক পিরিয়ড হচ্ছে। সেলিব্রেশন অফ দ্য আর্টিস্টিক ক্রিয়েটিভিটি এন্ড ইমাজিনেশন, নিজেকে সেলিব্রেট করছেন ওয়ার্ডসওয়ার্থ। তার বিখ্যাত অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম মনে রাখো, ওয়ার্ডসওয়ার্থের প্রিলিউড, দ্য প্রিলিউড ইজ আ পোয়েম where he talks about his own autobiography. হয়তো আজ পর্যন্ত পৃথিবীতে একমাত্র অটোবায়োগ্রাফি যেটা পোয়েটিক ফর্মে লেখা, এর আগে লেখা হয়নি, পুরোটাই নিজের আত্মজীবনী কবিতায় লেখা। এমফ্যাসিস অন দ্য এস্থেটিক বিউটি, একটা অবজেক্টের মধ্যে বিউটিকে রেকগনাইজ করা। বিখ্যাত পোয়েম বায়রনের শি ওয়াকস ইন বিউটি is an example of that. Celebration of the themes of the solitude, solitude মানে কি আইসোলেশন, একাকী। এই যে গ্রে লিখছেন আমি একাকী বসে থাকলাম, leaves the world to darkness and to me, আমার দিকে এই ডার্কনেসের দিক থেকে ফেলে চলে গেল। Sixth is the focus on the exoticism. What is exoticism? Exotic মানে celebrating something which located on distant locations. For example, Persia বা গ্রিস বা ইন্ডিয়া, ইন্ডিয়ান পার্ল কিন্তু অনেকবারই ইমেজারির মধ্যে ঢুকেছে এই রোমান্টিক কবিতায়। ফলে এই যে এক্সোটিসিজমকে সেলিব্রেট করা, এটা রোমান্টিক কবিতার একটা অন্যতম বড় ফিচার। এছাড়া কি স্পিরিচুয়াল এন্ড সুপারন্যাচারাল এলিমেন্টকে সেলিব্রেট করা। একটু আগেই বলেছি ক্রিস্টাবেল রাইম অফ দ্য এনশিয়েন্ট মেরিনার, এগুলো প্রত্যেকটাই সুপারন্যাচারাল কে নিয়ে লেখা। ভিভিড সেন্সরি ডেসক্রিপশন, সেন্সরি মানে কি ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে, পাঁচটা ইন্দ্রিয়কে তুমি সেখানে কাজে লাগাতে পারছো, যেখানে তোমার চোখ, নাক, জিহ্বা, ত্বক সমস্ত কিছু দিয়ে ইমেজারি দিচ্ছে, গন্ধ দিয়ে ইমেজারি দিচ্ছে, সাইনেস্থেটিক ইমেজারি। আই ওয়ান্ডার্ড লোনলি অ্যাজ আ ক্লাউড যখন ওয়ার্ডসওয়ার্থ লিখছে that floats on high over the vales and the hills, তুমি কেন ইমাজিন করছো যে তুমি একা একা মেঘের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছ। When all at once I saw a crowd, a host of golden daffodil, তোমার চোখটা খুললো, তুমি চোখের ইন্দ্রিয় দিয়ে দেখলে যে অনেকগুলো সোনালী ড্যাফোডিল পুরো সামনে জুড়ে রয়েছে। Beside the lake, beneath the trees, fluttering and dancing in the breeze, যেন তুমি হাত দিয়ে ছুঁয়ে দেখছো যে ড্যাফোডিল গুলোকে তুমি ফিল করতে পারছো, হাতের উপর দিয়ে ড্যাফোডিল যাচ্ছে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে। So that is another very important feature of the romantic poetry. Ninth is the use of the personification. Personification মানে কি? Personification is a specific rhetorical term. এটার মানেটা কি? Is a figure of speech. When I am personifying, attributing human qualities to the birds and the animals is known as personification. যখন আমি মানুষের যে কোয়ালিটি সেগুলো প্রাণীদের মধ্যে, গাছেদের মধ্যে অ্যাট্রিবিউট করার চেষ্টা করছি, it is known as personification. মনে থাকবে, personification is attributing the quality, human quality, into like consciousness, like sentience, into the birds and the animals. হচ্ছে তাই রোমান্টিক পিরিয়ডে গাছকে তো আর গাছ দেখছে না, ট্রান্সেন্ডেন্টাল কন্ট্রিবিউটর অফ দ্য হিউম্যান এনার্জি হিসেবে দেখছে। গাছকে তো আর গাছ দেখছে না, সাবলাইম বিউটি হিসেবে দেখছে। বুঝতে পেরেছো? ফলে এই জিনিসগুলো কিন্তু চলেছে। ফোকাস অন দ্য সেলফ অ্যান্ড অটোবায়োগ্রাফি, সাবজেক্টিভ আই, নিজের প্রতি প্রথমবার ফোকাস। এবং এখান থেকে আমি বারবার বলি যেটা, এনি রোমান্টিক পোয়েট ইজ অ্যাকচুয়ালি ট্রাইং টু বিকাম আ প্রফেট। যে কোনো রোমান্টিক পোয়েট প্রফেট হতে চায়। ওয়ার্ডসওয়ার্থ চায় একজন মেডিয়েটর হিসেবে এই স্কাইলার এবং সাধারণ মানুষের একজন মেডিয়েটর হিসেবে কাজ করতে, যাতে সে নিজে একটা গ্রেট পোয়েট হিসেবে লোকজনের সামনে তুলে ধরে। তার জন্য বারবার সে স্কাইলারকে বলছে যে তোমার যে বিউটি, তোমার যে বিউটিফুল সিঙ্গিং সেটা আমাকে শেখাও। কিছু শেখায় না, স্কাইলার শেখালো কি শেখালো না, কিন্তু সে নিজেকে অ্যাজ আ ভ্যাটাস, জার্মান ওয়ার্ড ভ্যাটাস, অ্যাজ আ প্রফেট হিসেবে দেখতে চায়। ফলে যে কোনো রোমান্টিক পোয়েট দে অ্যাকচুয়ালি ট্রাই টু ইমাজিন হিমসেলফ অ্যাজ আ প্রফেট। মনে আছে শেরি বলেছিল রোমান্টিক পোয়েটদেরকে অ্যাজ দ্য আনঅ্যাকনলেজড লেজিসলেচার অফ দিস আর্থ, এই গোটা পৃথিবীর লেজিসলেচার, যে আইন তৈরি করে সে কে? কবিরা। ফলে কবি সবসময় প্রফেট হতে চায়, টাইরেশিয়াসের মতো দিব্য দৃষ্টি পেতে চায়, ক্লিয়ারভয়েন্ট ক্ষমতা পেতে চায়। মনে থাকবে? ফলে এই these are the 10 very important characteristics of the romantic period. I'm giving this link of the features of this thing
to the in the chat box. না চন্দ্রা অনেক আগে গেছিল আবার করোনা কিনা করোনা নয় কি আমি বলে দিয়েছি করোনার থেকে ভয়ঙ্কর জিনিস আছে তো these are the very features so thank you এই হচ্ছে রোমান্টিক পিরিয়ড আজকে আমি আর তাহলে কোল্ড ড্রিঙ্কে ঢুকছি না কারণ আজকে কোল্ড ড্রিঙ্কে ঢুকলে আমার আরো 1 ঘন্টা তো লাগবে আমি সেটা কালকের ক্লাসে তাহলে কোল্ড ড্রিঙ্কে ঢুকবো আমি কালকে আবার ক্লাস দেব ওকে স্যার বলো তাহলে তোমরা আজকের পিরিয়ডটা পুরো রোমান্টিসিজমেই দাও এবং আমাকে প্রশ্ন করো আর কোনো প্রশ্ন থাকলে বলো 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 স্যার হেলেনিজম মানে কি বললেন একবার বলে দেন তো হেলেনিজম মানে একটু বলে দিচ্ছি ভালো করে হেলেনিস্টিক পিরিয়ডটা প্রথম গ্রিক পিরিয়ডে শুরু হয় গ্রিক পিরিয়ডের একটা নির্দিষ্ট সময় স্পেসিফিক্যালি যখন আমাদের আলেকজান্ডার দ্য গ্রেট শাসন করছিল গোটা গ্রিস দেশ সেই সময় কিন্তু সেই পিরিয়ডটাকে হেলেনিক গ্রিস বলা হয় কিন্তু হেলেনিজম কি হেলেনিজম ইজ বেসিক্যালি সেলিব্রেটিং সামথিং গ্রিক ইন লিটারেচার ইন আর্কিটেকচার ইন আর্ট It's Hellenism basically the national character or culture of the Greece, especially ancient Greece. Hellenistic period হচ্ছে the period of the Mediterranean history between the death of the Alexander the Great in 323 and the emergence of the Roman Empire. Alexander's death 323 খ্রিস্টপূর্বাব্দ থেকে 31 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত কারণ জানো তোমরা খ্রিস্টপূর্বাব্দ পিছন দিক থেকে কাউন্ট হয় এই যে 300 বছরের যে সময়টা যেটা ব্যাটল অফ দ্য অ্যাক্টিয়াম দিয়ে শেষ হয় এই সময়টাকে হেলেনিস্টিক পিরিয়ড বলা হয় স্টার্ট হচ্ছে 323 আর এন্ড হচ্ছে 33 এবার এই সময়ে গোটা গ্রিস দেশ জুড়ে তাদের কৃষ্টি তাদের সভ্যতা যে ক্যারেক্টারাইজেশন গুলো সেগুলোকে যখন আমি কবিতার মধ্যে সেলিব্রেট করছি যখন আমি আলেকজান্ডার দ্য গ্রেট কে নিয়ে কবিতা লিখছি যখন আমি এসেনশিয়ালি যে এই যে গ্রিক আর্ট গ্রিক আর্কিটেকচার সেগুলোকে কবিতার মধ্যে রিফ্লেক্ট করার চেষ্টা করছি তখনই হচ্ছে সেই পার্টিকুলার জায়গাটাকে হেলেনিজম বা হেলেনাইজেশন আমরা বলতে পারি বুঝতে পেরেছো ওকে স্যার স্যার বলছিলাম যে প্যান্থিজম যে আপনি বলছেন যে রিলিজিয়াস ডক্ট্রিনটা আছে ওটা কি এই পোয়েটসরাই কি স্টার্ট করেছিল এই কালচারটাকে না 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 করেনি অ্যাকচুয়ালি প্যান্থিজম অ্যাজ আ ফিলোসফিক্যাল ডক্ট্রিন ধর্ম দিয়ে শুরু হয়েছে এটা কিন্তু মানতেই হবে উপনিষদেও আমাদের ভারতবর্ষে কিন্তু প্যান্থিজম উল্লেখ রয়েছে যেখানে প্রকৃতিকে ঈশ্বর বলে সেলিব্রেট করা হচ্ছে ঋগ্বেদ যজুর্বেদ অথর্ববেদ সব জায়গাতেই হয়েছে এবং আমাদের এই প্যান্থিজমকে বিকজ আমাদের অ্যানসেস্টর যারা ছিল তারাও আপনার যেমন ফায়ার স্কাই রেন এদেরকে মানে পুজো করতো এবং প্রি-বেদিক সিভিলাইজেশন এবং বেদিক সিভিলাইজেশনে তোমরা সেটা পাবে তুমি যদি কৃষ্ণা রেড্ডির বই পড়ো তাহলে এই তোমরা কিন্তু এই প্যান্থিজম ডক্ট্রিনের বিলিফটা কিন্তু জানতে পারবে দে আর সেলিব্রেটিং দ্য রিয়েলিটি অ্যাজ দ্য ইম্যানেন্ট গড এবং মাথায় রাখতে হবে আমি মানে এই বেসিক্যালি আমাদের আয়রনের ইনভেনশন যখন প্রথমবার মানুষ হলো আয়রনের ইনভেনশন থেকে প্রথমবার শুরু হলো কৃষি সভ্যতা the first agricultural revolution begins with iron in the later Vedic period why because iron ছাড়া তো চাষ করতে পারবে না করলে কি করে চাষ করবে এমন একটা প্লাউ তৈরি করতে হবে মাটির অন্তত 8 ইঞ্চি তলায় যাবে তো না গেলে কেমন করে মাটিটা প্লাউ হবে এই যে ইনভেনশনের পর থেকে কিন্তু এই প্যান্থিজমের জায়গাটাকে আরো পরিমাণে বেড়ে যায় তার কারণ হচ্ছে মানে একটা সময় মানুষ এই মানে মাটি থেকে খাবার দিচ্ছে the land is itself the source of the food right so land actually not only becomes part of an objective land actually becomes an immanent god a transcendental being তার পার্ট হচ্ছে কৃষি জমি বুঝতে পেরেছো ফলে প্যান্থিজম অ্যাজ আ ডক্ট্রিন যে কোনো সিভিলাইজেশনে এগ্রিকালচারাল রেভলিউশনের পর থেকে মানুষ যবে থেকে প্রথমবার আয়রন ইনভেন্ট হচ্ছে তারপরে আয়রন ইনভেন্ট করতে পেরেছে তারপরে ফায়ার ইনভেন্ট করেছে হুইল ইনভেন্ট করেছে যবে থেকে আয়রন ইনভেন্ট করেছে
তবে থেকে কিন্তু প্যান্থিজমের গুরুত্ব, so that is মানে প্যান্থিজম is a philosophical and religious stuff rather than adult literature পরে এসেছে। আর কোনো প্রশ্ন? আর কোনো প্রশ্ন? কোনো প্রশ্ন নেই? না স্যার কোনো প্রশ্ন নেই। তাহলে মোটামুটি রেকর্ডারটা অফ করি নাকি? বেশ, আমি রেকর্ডারটা অফ করছি, তারপরে কোনো আনঅফিশিয়াল প্রশ্ন থাকলে সেটা আমাকে করতে পারবে। আসলে কম্পিউটারটা হঠাৎ করে স্লো হয়ে গেল, মুশকিল। রেকর্ডিং তো স্টপ করতে পারছি না রে। হচ্ছে যে আমি আপাতত ক্লাসটা শেষ করছি, ঠিক আছে? শেষ করে আমি যেটা করবো সেটা হচ্ছে রেকর্ডটা দিয়ে দেবো আর কি ইউটিউবে, ঠিক আছে? কোনোভাবে স্টপ করতে পারছি না, তোমরা কলটাকে লিভ কালকে কখন দেবো সেটা আমি তোমাদেরকে বলে দেবো, ঠিক আছে? ঠিক আছে স্যার। ওকে স্যার, বেশ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার, বাই।